আমি আপনাকে একটা আপডেট দিই, মানে ইস্যুটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এর সবকিছু শেয়ার করা যাবে না বাংলাদেশের স্বার্থে। তারপর আমি আপনাকে একটা আপডেট দিই, সংখ্যাটা খুবই সামান্য, সংখ্যাটাও আমি উল্লেখ করছি না। প্রফেসর ইউনূস আগামী ঈদ বলতে আগামী বছরের রোজার ঈদকে মিন করেছিল সেই সময়। রোহিঙ্গাদের অল্প সংখ্যক মানুষ হলেও কোরবানি ঈদটাই নিজ দেশে পালন করবে। এবার আমি বারবার একটা কথার উপর জোর দিচ্ছি যে সরকারের কাজে স্বচ্ছতা থাকা দরকার অনেক বেশি। সরকার উচিত যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা সোশ্যাল লিডার্স তাদের ইনভলভ করা, তাদের সাথে নিয়মিত বসা। যেই কনফিউশনগুলি তৈরি হচ্ছে প্রেস কনফারেন্স করে আসলে যেভাবে ক্লিয়ার করা, আর বৈঠক করে যদি সর্বদলীয় বৈঠক করে যে হ্যাঁ করিডোরের একটা বিষয় সামনে এসেছিল, বা করিডোর হোক চ্যানেল হোক যাই হোক সেটা নিয়ে একটা বিষয় এসেছিল, এইটা বিষয়টা হচ্ছে এই আমরা আপনাদের ইনফর্ম করলাম এবং আপনাদের মতামত চাই, আপনাদের সাথে নিয়ে আমরা যাই করি আপনাদের সাথে নিয়ে এগুবো অথবা এগুবো না। এখানে ভাই আমি একটা সংকট প্র্যাকটিক্যাল সংকট আমি যেটা দেখতে পাই, আমি এটা আগেও বলেছি যে হয়তো মানে এখানে আপনার প্রশ্নের আলোকে এটা উত্তরটা হয়তো ভিন্নভাবে, যে সংকটটা হচ্ছে আমরা যখন স্বচ্ছতার বিষয়ে বলি সরকারের সঙ্গে স্বচ্ছতা, আই মিন ইউ মিনিং যে আমরা কমিউনিকেশনের স্বচ্ছতা, তাই না? মুশকিলটা হচ্ছে এই সরকার এখনো মনে করে যেহেতু আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, আমরা যেহেতু নির্বাচন করব না, আমরা যেহেতু কাউকে এইসবের যেহেতু খায়েশ নাই, আমাদের তো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার না আমি বলি আপনাকে তাহলে বুঝতে পারবেন, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ারও কোনো ব্যাপার নাই, মিথ্যা কিছু বলারও দরকার নাই, এক্সাজারেশনের দরকার নেই। দ্যাটস ওয়াই যা ট্রু তাই বলে। এখন আমরা তো ওই জায়গায় বললাম, আমরা তো ওই জায়গায় পলিটিক্যালি স্টেটমেন্ট শুনতে অভ্যস্ত যে যা বলছি সেটা সত্য নয়, ঘটনা আরেকটা আছে। আমি একটু বলি, সেটা হচ্ছে যে যখন জাতিসংঘ মহাসচিব আসতেন প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, উনি মহাসচিব সহ গেলেন কক্সবাজারে, সেখানে উনি বললেন যে আগামী ঈদটা রোহিঙ্গারা নিজ বাড়িতে গিয়ে করতে পারবে, মায়ানমারে গিয়ে। উনি ওনার প্রত্যাশার কথা বলছেন। উনি যখন প্রধান উপদেষ্টার চেয়ারে বসে পড়েন তখন সাধারণ মানুষ ধরে যে এটা বাস্তব হবে। তো সেটা হওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, যে কেন 2017 সাল থেকে এই 10-12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে। আমি আপনাকে একটা আপডেট দিই, আপনি যে গ্রাউন্ড ওয়ার্ক বলছেন, আমি আপনাকে একটা আপডেট দিই, মানে ইস্যুটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এর সবকিছু শেয়ার করা যাবে না বাংলাদেশের স্বার্থে। তারপর আমি আপনাকে একটা আপডেট দিই, সংখ্যাটা খুবই সামান্য, সংখ্যাটাও আমি উল্লেখ করছি না। প্রফেসর ইউনূস আগামী ঈদ বলতে আগামী বছরের রোজার ঈদকে মিন করেছিল সেই সময়। রোহিঙ্গাদের অল্প সংখ্যক মানুষ হলেও কোরবানি ঈদটাই নিজ দেশে পালন করবে। এবার সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে এটা বললাম অলরেডি চলে গেছে, তার মানে অলরেডি কোন তার মানে প্রত্যাবাসন শুরু হয়েছে। দেখেন আমি আপনাকে বলি, ফরমাল ইনফরমাল অনেকগুলি ঘটনা ঘটে, তো আমরা আনফরচুনেটলি ওই যে আমি আপনাকে বললাম, আবারও বললাম, দুঃখ নিয়ে বলছি, নন ইলেকশন ইস্যুকে আমরা অনেক সময় ইলেকশনের সঙ্গে গুলিয়ে ফেলি। আপনি দেখুন 2017 সালে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে, তারপর থেকে রোহিঙ্গা সংক্রান্ত বয়ান হচ্ছে মিয়ানমারের দিক থেকে, এরা হচ্ছে বাংলাদেশি। ফর দ্য ফার্স্ট টাইম বিমস্টেক সম্মেলনে মিয়ানমার জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে রোহিঙ্গা, দ্যাট ইজ হিউজ অ্যাচিভমেন্ট। বাট এই অ্যাচিভমেন্ট কিন্তু যদি আমি স্বীকার করি, এটা ফরিদ ভাইয়ের ব্যক্তিগত হবে না, আপনার ব্যক্তিগত হবে না, আমার এটা আমাদের ন্যাশনাল অর্জন। আপনি দেখুন আমি এই পার্টিকুলারলি রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি অন্তত মানে কয়েক ডজন রিপোর্ট করেছি আমি সাংবাদিক থাকা অবস্থায়। আমাদের সরকার এই বিষয়টাকে কমপ্লিটলি সিলেবাসের বাইরে রেখেছে। যখনই সম্ভাবনা তৈরি হয়ে দেখা গেছে যে এটা দিয়ে আর নোবেল পাওয়া সম্ভব নয়, আরো কিছু স্বার্থ রয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগ জাস্ট এটাকে চ্যাপ্টার থেকে মুছে দিয়েছে, এটা গ্লোবাল সিলেবাস থেকে হারিয়ে গিয়েছিল, তাই না? সো আমার গলায় এত বড় একটা কাঁটা রেখে আমার দেশে, আমার যে ভূখণ্ডে তারা আছে, যেই জেলায় তারা আছে, সেই জেলার মানুষের কয়েক গুণ মানুষ আমি এখানে রোহিঙ্গা আশ্রয় দিয়ে রেখেছি, এটা আমি এফোর্ড করতে পারবো না লং রান। এটা ইস্যুতে নাই। এখন এটাকে ইস্যুতে নিয়ে আসা, ইস্যুতে দেখেন, আমি আপনাকে একটু বললাম তো, এই মানুষ দর্শক তো আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি যে ইয়েস রোহিঙ্গারা শুরু হয়েছে একটা কাজ, কিন্তু আলটিমেটলি যেটা আপনি এখন বললেন যে অল্প হলেও এই কোরবানির, কিন্তু সেই জায়গাটাও স্বচ্ছ থাকা উচিত যে ইয়েস আমরা এত রোহিঙ্গার প্রত্যাবাসন। এখানে একটা বিষয় রয়েছে কি, অস্বচ্ছর কিছু ব্যাপার নেই তো ভাই। আমার কথা হচ্ছে যে কিছু জিনিস ফর্মাল, কিছু জিনিস ইনফর্মাল। রোহিঙ্গা আমাদের জন্য খুব একটা সেন্সিটিভ। আমার এখানে সর্বোচ্চ স্বচ্ছতা অস্বচ্ছতার জায়গা কার সঙ্গে জানেন? আমার স্বচ্ছতা অস্বচ্ছতা আমি বলি সেটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল এজেন্সিগুলির সঙ্গে। মানে আমার শুনেন, এই সাম্প্রতিক সময়ে 8 জন রোহিঙ্গা অলরেডি তার ভূখণ্ডে চলে গেছে। হ্যাঁ, ওখানে নানানভাবে এসে তারা তাদের বাড়িতে ফিরে গেছে।
এটা নিয়ে আমার ডোল পিটানোর মতো কিছু এখনো ঘটে নাই। আমি আপনার মধ্যে এমন কোনো হাইপ বা প্রত্যাশা তৈরি এটা দিয়ে করতে চাই না কিন্তু যেটা দিয়ে আপনি মনে করবেন যে আগামী রোজে আমার 12 লাখ রোহিঙ্গা থেকে 8 না, জন এখন গেছে একটা এটা। কিন্তু এটা আমার আচ্ছা, জন্য ফয়জ অনেক বড় আহমদ। দৃষ্টান্ত যে না, এত নিঃসন্দেহে। বছরে আচ্ছা, প্রথম ফয়জ গেল। আহমদ, একটা বিষয় হয়েছে কি, এইখানে আমরা যত সাদা চোখে দেখি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে ফেসিস্ট সরকার কোনো তৎপরতা চালায়নি কেন, এবং তাদের আশ্রয় দিয়ে রেখেছে এই ব্যাপারে কোনো কথা নয়, এবং সেই বহুল আলোচিত একটা গল্প যে 16 কোটি মানুষকে তুমি খাওয়াও, হ্যাঁ, হুম। আর এই 12 লক্ষ লোক খাওয়াতে পারবে না, সেটাই। তারপরে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রত্যাশা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পেছনে কিন্তু আরো খবর রয়েছে, ভূরাজনৈতিক ব্যাপারটা রয়েছে। নিঃসন্দেহে। এখন সমস্যাটা হলো কি, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা যে ধরনের কোনো একটা ইস্যুতে বক্তব্য রাখেন, এর পেছনে আসলে খবরটা কি সেটা জানার চেষ্টা করেন না, করলে কিন্তু ভালো হতো। এই গ্যাপটা রয়েছে। আমরা, এমন মিডিয়া তো তাই বলে, আমরা এই 5ই অগাস্টে হত্যা, গুম, এই সব কিছু ভুলে যাব আমরা, কিন্তু আমার মনে হচ্ছে যে সবাই ভুলে গেছি। প্রশ্নই আসে না, এইটা কেউ ভুলে যায়নি এবং ভুলে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের তো দাবি হচ্ছে যে বিচার করতে হবে যারা আহত হয়েছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের সময়, এবং তার আগে তাদের যথাযথ চিকিৎসা দিতে হবে। আমরা গতকালকেও দেখেছি যে 4 জন যারা আন্দোলনের সময় চোখ হারিয়েছিল তারা শেষ পর্যন্ত বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এই ধরনের বিষয় আমাদের কেন দেখতে হবে, এমন দুঃখজনক ঘটনা কেন ঘটবে? এবং পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার লোক পাঠিয়ে তিনি এই 4 জনের দায়িত্ব নিয়েছেন চিকিৎসার এবং তাদের জীবন নির্বাহের। এটা কেন একজন রাজনৈতিক নেতাকে করতে হবে? আমাদের সরকারের তো, এই সরকারের তো সবচেয়ে বড় কাজ ছিল এটা। সেখানে কেন সরকার যখন করছে না তখনই আসলে রাজনৈতিক দল, অথবা সরকার চেষ্টা করছে কিন্তু সরকার আটকে যাচ্ছে, সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। সেই সীমাবদ্ধ জায়গাগুলিতে স্বচ্ছতা চাই আমরা, যে সরকার আহতদের জন্য এই প্রায় 25-30 হাজার আহত বা তার চেয়ে বেশি আহতদের অবস্থাটা আসলে এখন একটা অবস্থা দাঁড়িয়েছে এমন, সবকিছু দোষ সরকারের, তাই তো? না, ডেফিনেটলি তাই হবে। তাই হবে। দোষের বা গুণের কোশ্চেন না। আমি এটা কিন্তু এই সরকারটা, হ্যাঁ, জি। আমি আরেকটু বলি, সরকার যখন ভালো কাজ করে আমরা কিন্তু খুব উচ্ছ্বসিত ভাবে প্রশংসা করি। সরকারের সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এক ধরনের সাফল্য সরকার অর্জন করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো কি বলেছে? না, আমি একটু কথাটা শেষ করি। রাজনৈতিক দলটা রাজনৈতিক দল বলবে, আমি তো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি না। আমি আমার জায়গা থেকে বলছি, একজন সাংবাদিক হিসেবে বলছি, যেটা যে সরকার যখন গত রোজার সময় দ্রব্যমূল্য দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে, আমরা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছি। রাজনৈতিক দলকে কি বলেছে আমরা তার ধার দেয়নি। সরকার যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবল করতে পেরেছে, রিজার্ভ বাড়ছে অনেক, $25 বিলিয়ন ছাড়িয়ে গেছে, আমরা সেই প্রসঙ্গে আসবো আলাদাভাবে একটু। সেই জায়গায় আমরা সরকারের প্রশংসা করছি। কিন্তু যেখানে সরকারের সীমাবদ্ধতা আছে সেখানে অবশ্যই আমরা সরকারের সমালোচনা করব এবং সেই জায়গাটা থাকতে হবে।